মানে বড় বড় হিস্টোরিক্যাল মোমেন্ট গুলো 52 বলেন, 71 বলেন, 90 বলেন, এই যে মুহূর্তগুলো যে সকল কারণে আমাদের এখানে এসেছে তার কতগুলো অ্যাসপিরেশনস ছিল, এগুলো আসলে পরিপূর্ণভাবে মিট আপ করা যায় না। যেমন আমি 90 এর আগে 3 জোটের রূপরেখা ছিল, ওই সংসদ নির্বাচন হবে এটা বাদে আর কোনোটাই আসলে দাবি পূরণ হয় নাই। সংসদ নির্বাচনটা আমরা নিয়মিত করতে পারিনি। আপনি দেখতেই পাচ্ছেন যে নির্বাচিত সরকারের আসে, তারপর তারাই অনির্বাচিত সরকার হিসেবে থেকে যায়। আওয়ামী লীগ এটার একটা চূড়ান্ত রূপ দেখালো। তো এইটা কেন হয়? আমাদের তো একটা 3 জোটের রূপরেখাতে বলা হয়েছিল একটা স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে, হয় নাই কেন? কেন 96 15 ফেব্রুয়ারিতে এরকম একটা নির্বাচন হয়েছে প্রশ্নবিদ্ধ, যে নির্বাচনের বিরুদ্ধে আবার ওই অন্য দলগুলোকে আন্দোলন করতে হয়েছে? এই সমস্ত ইস্যু আছে। ফলে আমরা বলেছি যে একটা রাষ্ট্রের সংস্কার করতে হবে, যেটা এখন সরকার বিভিন্ন কমিশনস করছে, এবং আমরা বলেছি যে এই সংবিধান এটা অগণতান্ত্রিক এবং এটার মধ্য দিয়ে বাংলাদেশের সাংবিধানিক স্বৈরতন্ত্র কায়েম হচ্ছে। ফলে আপনাকে একটা গণতান্ত্রিক সংবিধান করতে হবে। সেটা কি সংস্কার, সংবিধান সংস্কার নাকি পুনর্লিখন? সংস্কার হোক পুনর্লিখন হোক সেটা ঐক্যমাত্রার ভিত্তিতে হবে, কিন্তু মোদ্দা কথাটা হচ্ছে যে আপনি এটা করার পদ্ধতিটা কি না। কিন্তু আপনাদের এই প্রস্তাবের সাথে বড়রা বিএনপি সহ অন্যান্য বড় রাজনৈতিক দল তো একমতই না। না, সেটা তো তাদের রাজনৈতিক অবস্থান, তারা একমত হচ্ছে না। কিন্তু আমি মনে করি যে একটা হলো মাঠে দ্বিমত হয়, একটা হলো টেবিল টকে বসে বলা যে এটা এই কারণে সম্ভব না। যেমন ধরুন বিএনপি যদি সংস্কারেও যদি বিএনপি মানে রিজার্ভেশন থাকে, তাহলে 62 দফা সংস্কার প্রস্তাব তারা সংবিধানে দিল কেন? মানে তারাও সংস্কার চায় আসলে, মানে সংবিধান সংস্কার কমিশনে তারা তো 62 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে, আমাদের দিক থেকে 69 দফা দিয়েছি। এখন সেগুলো নিয়ে একটা জুলাই চার্টারের কথা হচ্ছে। এখন আমরা বলেছি এই জুলাই চার্টারটা আপনি গণপরিষদ বিতর্কের ভিত্তি করেন, এটাকে পাঠান, কারণ এজেন্ডাগুলো ঠিক করে দেবে জুলাই চার্টার। যে আমরা 70 অনুচ্ছেদ নিয়ে কথা বলবো, কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি ঠিক করবে 70 অনুচ্ছেদের প্রশ্নে অ্যাসেম্বলির অবস্থান কি, কিন্তু এটা নিয়ে কথা বলবো আমরা। প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বার হবে নাকি পরপর 2 বার হবে, এটা নিয়ে আমরা কথা বলবো। ডিবেট গুলো কি কি বিষয় না, বিএনপি যদি বলে তার 31 দফা এই সমস্ত ব্যাপারগুলো তো আমি সেটা মনে করি না। দেখুন এখানে আপনি মনে করছেন সেখানে ঘাটতি আছে? না, আমি বলি কি কি কারণে 31 দফা সংস্কারের ভিত্তি হতে পারে না, এটা আমাকে একটু বড় সুযোগ দেবেন। 1 নম্বর কথা হচ্ছে সংস্কার এখন বাংলাদেশের একটা ন্যাশনাল এজেন্ডা, এটা কোনো দলীয় এজেন্ডা না। তাহলে একটা নির্বাচিত সরকার, সে হবে একটা রাজনৈতিক সরকার এবং একটা দলীয় সরকার। সেই সরকার তার এজেন্ডা 31 দফা সেটা সে বাস্তবায়ন করবে, সে করতেই পারে, কিন্তু যখন কিনা একটা ন্যাশনাল এজেন্ডা আছে সেটা আপনি বাস্তবায়ন করার পদ্ধতিগুলো কি? রাষ্ট্র সংস্কার যে আরো 31 দফার বাইরেও তো অনেক এজেন্ডা আছে, সবগুলো কি ফেল না? পুরোটা কি করতে হবে না? তাহলে এটা কি প্রক্রিয়া আপনি করবেন, এটা নিয়ে তো আলোচনা হতে হবে। পাশাপাশি হচ্ছে 31 দফার আরেকটা বড় সমস্যা হচ্ছে এই 31 দফা তো আসলে ওই আওয়ামী লীগ আমলে ফ্যাসিবাদের সময় করা, এবং যেখানে অন্যান্য ছোট দল তাদের সাথে যুগপথে যারা ছিল তাদের সাথে মিলে এটা করা। না, তার মানে আপনি বলছেন যেটা আওয়ামী লীগের সাথে আলোচনা করে করা? না, আমি সেটা বলি না, আমি বলছি আওয়ামী লীগ আমলে করা। এবং আওয়ামী লীগের সময় অন্যান্য দল তাদের সাথে যারা জোটে ছিল বিএনপির সাথে, আমি বাই দ্য ওয়ে বলি যে আমি কিন্তু ওই যুগপথ আন্দোলনের একজন সঙ্গী, বিএনপি করি না, কিন্তু আমি যুগপথ আন্দোলনে ছিলাম। ফলে আমি জানি এটা কিভাবে হয়েছে, পুরো হিস্ট্রিটা আমার সামনে অন্তত এখন আমার মেমোরিতে পরিষ্কার আছে। এখন ওখানে অনেকগুলো কমিশন গঠনের ওয়াদা করা আছে, ঠিক আছে? এই সরকারই অন্তত 10-11টা কমিশন করে ফেলেছে, মানে করছে। তাহলে আপনি কি কারণে আমরা আবার নির্বাচিত সরকার অধীনে ওই কমিশনগুলো করতে হবে কেন এখন, যদি আমার করার সুযোগ থাকে? আর এই সরকার যদি ন্যূনতম সংস্কার না করে তাহলে এই সরকারের লেজিটিমেসি কি? সে যে 1.5 বছর থাকলো, তাহলে তো সে যদি নির্বাচন আয়োজনের সরকার হতো তাহলে 3 মাসের মধ্যে তার নির্বাচন দিয়ে চলে যাওয়া উচিত ছিল। এখন যদি আপনি যদি আগে সংস্কার করতে না দেন এবং সে থাকলো 1.5 বছর, তাহলে সেটা একটা অবৈধ সরকার হবে। পরে এই অবৈধ সরকারের বিচার হতে হবে কোনো এক সময় বাংলাদেশ। দায় কার? কোনটার দায়? এই যে আপনি বলছেন যে সরকারকে সংস্কারের প্রশ্নে সময় না দেওয়া, কিংবা যতটুকু সময় সে ক্ষমতা থাকে এর মধ্যে ন্যূনতম সংস্কার যদি না হয় এবং জনগণের জীবনযাত্রার যদি প্রভাব বিস্তার না করে, নির্বাচন চাওয়া ভালো, নির্বাচন আমরাও চাই, কিন্তু এমন যেন হওয়া না উচিত যে আমরা একটা মানে হুজুগের মধ্যে আছি নির্বাচনের নামে। যেমন ধরুন একটা, এটা আমাকে শেষ করতে দেবেন, বিসিএস প্রশাসন ভবনে একটা কি যেন একটা বিস্ফোরণ টাইপের হয়েছে, তো বিএনপি তরফ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হলো যে এই যে দেখুন নাশকতা হয়েছে, বোমা হামলা হয়েছে, সুতরাং নির্বাচন দরকার। তাহলে আমার যদি সবকিছু জায়গায় একটা ফ্রেম থাকে যে আমি এটাই বলবো, ঘটনা যাই হোক, পরে দেখা গেল যে ওটার জন্য তারা উইথড্র করেছে, তারা এটা মানে তারা বলেছে যে এটা আমরা মানে আরো খবর নেওয়া উচিত ছিল। বিএনপি তরফ থেকে বলা হচ্ছে লেবুর হালি 200 টাকা, দাম বেশি। এবং আজকেও পত্রিকা এসছে 24 সালের সাথে তুলনা হয়েছে রমজান মাসে, দ্রব্যমূল্যের দাম বেশি, আমাদের এটা নিয়ে সমালোচনা আছে, প্রশ্ন আছে, কিন্তু লেবুর হালি 200 টাকা, এইটা এই সরকারকে অযথা কালিমা লেপন না করাটাই ভালো, আমি এটা বলছি। এখন সেকেন্ড রিপাবলিক মানে এই যে গণতান্ত্রিক অ্যাসপিরেশনস গুলো 3 অগাস্টে যেটা বলেছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, এই বিলোপ ঘটিয়ে যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা যেতে চাই, এটাই সেকেন্ড রিপাবলিক। এটা হচ্ছে একটা আউটকাম, আপনি যে প্রসেস ফলো করবেন তার আউটকাম, মানে একটা ফ্রেম হিসাবে আপনারা বলছেন। এটা একটা পলিটিক্যাল